আমরা চলে এসেছি কসবাই ইনস্টিটিউট অফ অ্যালার্জিক অ্যান্ড ইমিউনোলজিক স্কিন ডিজিজে, যেখানে কথা বলবো দ্য ফেমাস ডার্মাটোলজিস্ট, লেখক এবং সাহিত্যপ্রেমী ডক্টর সঞ্জয় ঘোষের সাথে। জানবো তার পত্রিকা সংলাপ অবিরতর কথা। স্যার, প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনার লেখায় উঠে এসেছে পুরনো কলকাতার ইতিহাস, একটা নস্টালজিক জার্নি। এবার যেটা আপনি শুরু করতে চলেছেন যে বাইলিঙ্গুয়াল ওয়েব ম্যাগাজিন, সাহিত্য, বিজ্ঞান, নাটক সবই। তো এই সিদ্ধান্তটা কি করে এলো? আমার ওইটা পুরনো কলকাতা ছাড়াও তার মধ্যে নতুন কলকাতাও ছিল, প্যারালালি ছিল। আর ওখানে কলকাতার ইতিহাস, তার সঙ্গে সাহিত্য, চিত্রকলা, চলচ্চিত্র সবই জড়িয়ে ছিল খুব অঙ্গাবিভাব। তো আমার ওই একটা জায়গা ভালো লাগে যে আমি বিশ্বাস করি যে কোনো পার্টিকুলার মাধ্যম, সেটা চিত্রকলা বলুন বা সাহিত্য বলুন, তাদের মধ্যে একটা যাতায়াত আছে, একটা ব্রিজ আছে, সেটা আমরা শুধু খুঁজে পাই না, সে ব্রিজটা আমি খোঁজার চেষ্টা করি। তো এখন আমি মনে করি একজন কবি যদি শুধু কবিতা লিখছেন কিন্তু কোনো অন্য মাধ্যম দেখছেন না, চলচ্চিত্র দেখছেন না বা আঁকছেন না বা আঁকা দেখছেন না, তাহলে এটা যেন একটা মৌলবাদী হয়ে যায়। আমরা যে কোনো মৌলবাদিতার বিরোধী, তো এটাও আমার কাছে মৌলবাদ মনে হয়। তাকে সব মাধ্যমে চলাচল করতে হবে। তো এইভাবেই আমার ভাবনাটা, যে একজন যেন একটা নিজস্ব গণ্ডিতে আবদ্ধ না থাকেন। তিনি একটা, এটা হয়তো আছে অনেকের মধ্যে, এই ব্যাপারটা আছে, কিন্তু এটাকে আরেকটু আমি বিস্তার করতে চাইছি, একটা সেতু তৈরি করতে চাইছি। আর সেই জন্য ওয়েব ম্যাগাজিন, যাতে অনেক সারা পৃথিবীর বাঙালি এবং যারা বাংলা জানেন না, ইংরাজি ওরা যেহেতু দ্বিভাষিক, তো তারা যাতে এইটার মধ্যে একটা অ্যাকশান করে এর থেকে নতুন নতুন মেসেজ বেরিয়ে আসুক, সেটা আমার মনে হয় একটা নতুন জায়গা খুলবে। স্যার, নেক্সট যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনার প্রাইমারিলি আমরা যেটা এখনো পর্যন্ত জানি সেটা হচ্ছে বাদল সরকার, এদিকে মৃণাল ঘোষ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এই যে টোটাল কন্টেন্টটা, এই মিক্সিংয়ের ফর্মুলাটা ঠিক কী? না, এটা আমার সেই একই ব্যাপার, যে আমি কোনো একটা পার্টিকুলার ঘরানার মধ্যে এই ম্যাগাজিনটাকে আবদ্ধ রাখতে চাইছি না। ধরুন, আমি রবীন্দ্রনাথকে আমরা প্রাইমারি কবি জানি, তিনি যে চিত্রকলাটা করেছেন সেটা নিয়ে আলোচনা কম হয়, তো অনেকে তাকে চিত্রকর বলে স্বীকার করেন না, সেই জায়গাটা ধরা। সেরকম ধরুন আমরা যোগেন চৌধুরী, যিনি একজন আর্টিস্ট বলে আমরা জানি, খুব বড় আর্টিস্ট, তো তিনি যে কবিতা লেখেন, তার যে কবিতার বই আছে, তো আমরা সেই জায়গাটা সাক্ষাৎকারে আলোকপাত করতে চেয়েছি, যে তিনি কবিতা সম্বন্ধে কী ভাবছেন, ওই একটা মাধ্যম থেকে একটা মাধ্যম চলা। সেরকম বাদল সরকার আমরা জানি বড় নাট্যকার, তিনি নাটক করতেন, কিন্তু তিনি যে আবার ছবি আঁকতেন, কোলাজ করতেন, এটা আবার অনেকে জানেন না। তো আমরা ওই নাটকের মধ্যে এই কোলাজটা কীভাবে মিশে গেছে, তো সেরকম জীবন দাসের কবিতার মধ্যে অনেক চিত্র আছে, অনেক চিত্রকল্প আছে, ছবি আছে, তো সেইগুলো খুঁজে বার করতে চাইছি। এরকম আরও আমরা এবারে বিষয় রেখেছি, এবং আমরা তার সঙ্গে পুরনো জায়গা, যেমন অজন্তাকেও ধরতে চেয়েছি। অজন্তাকে যদি নতুনভাবে আমরা ভাবি আর কি, পুরোনো চিত্রকলা, তো সেটাকেও আমরা এর মধ্যে একটা স্থান দিয়েছি। বা ধরুন ওই যে মেলবন্ধন, ধরুন একই সঙ্গে একটা কবিতা এবং চিত্রকলা পাশাপাশি যদি প্রদর্শনী হয়, সেটা কীরকম লাগে, সেরকম নিউজও আমরা এখানে রাখতে চেয়েছি। তো এইটার ফর্মুলাটা হচ্ছে এই যে আমরা চাইছি উন্মুক্ত করে দিতে, মানে শুধু কবিতা নিয়ে আলোচনা হচ্ছে বা শুধু চিত্রকলা, এটা না, দুটোর মধ্যে একটা ওভারল্যাপ, সেই চলাচলটাকে আমরা উন্মুক্ত করতে চাইছি। সেইভাবেই আমরা সাবজেক্টগুলো ভেবেছি আর কি। ডাক্তারির বাইরেই অনেকেই জানেন না যে আপনি খুব ভালো ছবি আঁকেন। সেই চারুকলা বৃত্তির থেকেই কি এই বাইলিঙ্গুয়াল ওয়েব প্ল্যানিং? না, ছবির আসলে আমি এক্সিবিশন তো আগে অনেকেই করেছি, সেটা অনেকেই তখন জানতেন। তবে ইদানিং বিভিন্ন কারণে মানে প্রদর্শনীটা আমার কমে গেছে, যদিও আঁকি আমি অনেক ছবি এদিক ওদিক বেরোয়, কিন্তু সেই হিসেবে লোকে হয়তো সেই এটা চট করে পরিচয়টা হয়তো সেটা নেই। কিন্তু এইটা কিন্তু আবার এই একই ব্যাপার, যে আমি মনে করি চিত্রকলাটা আবার অন্য, ধরুন কবিতা বা সাহিত্য, আমি যেমন উপন্যাস লিখেছি, তারই আবার একটা পার্ট হয়ে দাঁড়ায়, মানে সেখানেও চিত্রকলার একটা এক্সটেনশন চলছে। আলাদা আলাদা কম্পার্টমেন্ট আমি বিশ্বাসী নই। রবীন্দ্রনাথের চিত্রকলার মধ্যে গান লুকিয়ে আছে, আবার ওনার গানের মধ্যেও ছবি লুকিয়ে আছে। তো আলাদা করে একটা মানুষের সৃষ্টিগুলোকে বিচার করাটা আমার আপত্তি আর কি। আমরা চাই যে ওর মধ্যে মধ্যে যোগগুলো, তাহলে আমার মনে হয় এই দরজাটা আরও বেশি খুলে যাবে, আমরা এই জিনিসটাকে আরও বেশি বুঝতে পারবো। এছাড়া এর মধ্যে যে আমাদের এবারের যে সংখ্যাটা, তার মধ্যে কতগুলো ইন্টারেস্টিং টপিক আছে। যেমন একটা হচ্ছে ধরুন মালবেরি গাছ, এটা আমাদের ভ্যান গগ ছবি এঁকেছিলেন। আবার আমাদের বিখ্যাত কবি, বাঙালি কবি মনীন্দ্র গুপ্ত,
তো উনিও আবার এটা ওনার জীবনী, মানে ওনার আত্মজীবনী হচ্ছে অক্ষয় মালবেরি। তো একজন লেখক আমাদের রবিশঙ্কর বল, উনি এটার মধ্যে একটা জোক তৈরি করেছেন, কোথায় ভ্যান গঘ, সেই ভ্যান গঘের মালবেরি গাছ আর ওনার এখানে একজন বাঙালি কবির আত্মজীবনীর মধ্যে এই যে যোগগুলো আমরা বের করতে চাইছি। সেরকম পূর্ণেন্দু প্রত্রী আমরা জানেন খুব বিখ্যাত, উনি কবি এবং চলচ্চিত্রকার, কিন্তু ওনার অসাধারণ প্রকাশনা শিল্পী, উনি প্রচ্ছদ বা ইলাস্ট্রেশন করতেন, সেটা খুব অসাধারণ হতো। তো সেইটা সম্বন্ধে আমরা একজনকে দিয়ে লিখিয়েছি, তার ক্লোজ একজন মানুষকে দিয়ে, যিনি ওই ব্যাপারটা তুলে ধরেছেন। মৃণাল ঘোষ যিনি লেখেন চিত্র সমালোচক, উনি কবিতা এবং ছবির মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে ধরেছেন, সেটা এই সংখ্যার মধ্যে একটা বেশ ভালো লেখা আর কি। আর আরেকটা অন্য জায়গা আমরা, যেটা আমরা বিজ্ঞানকেও কিন্তু এর মধ্যে রাখছি। বিজ্ঞান মানে একজন লিখেছেন, তিনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি অঙ্কের অধ্যাপক, তো উনি একটা অসাধারণ লেখা লিখেছেন, বিউটি অফ ট্রুথ আর বিউটি অফ ম্যাথামেটিক্স। মানে অঙ্কের মধ্যেও যে একটা আর্ট আছে, অঙ্কের মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, সেটাকে মানে আমরা সায়েন্সটাকেও রাখছি, তার যে সৌন্দর্য সেটাও কীভাবে আর্টের মধ্যে আসে সেটাও আমরা এর মধ্যে ধরতে চাইছি। স্যার, নামটা ভীষণ ইন্টারেস্টিং, সংলাপ অবিরত। তো সেখানে এই কমিউনিকেশনের যুগে ওয়ান ওয়ে টু ওয়ে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে আমরা যখন এই ওয়েব এমন একটা মিডিয়া, তো সেখানে আমরা ইন্টারাকশন করতে পারি, আমরা ফিডব্যাক পাই। তো এই ফিডব্যাক এনশিওরের জন্যই কি এই ওয়েব প্ল্যানিং, বাইলিঙ্গুয়াল ওয়েব প্ল্যানিং? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খুব ইন্টারেস্টিং এবং একদম ঠিক কথা বলেছেন যে এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সংলাপ, আমরা যেটা হারিয়ে ফেলছি। মানুষ নিজে মানে এখনকার যুগে আমরা হয়তো অনেক মিডিয়া, মানে ধরুন এই মোবাইল বা এগুলোর মধ্যে থেকে অনেক কমিউনিকেশন হচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের যোগাযোগটা আমার মনে হয় সামাও কোথাও একটু অবস্ট্রাক্টেড হচ্ছে, আটকে যাচ্ছে। তো আমরা প্রথম এই সংলাপ হচ্ছে লেখকের সঙ্গে যিনি ভিউয়ার, যিনি এটা দেখবেন, তার একটা সংলাপ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে একটা মাধ্যমের সঙ্গে একটা মাধ্যমের সংলাপ, ধরুন কবিতার সঙ্গে চিত্রকলার সংলাপ, চলচ্চিত্রের সঙ্গে নাটকের সংলাপ, এই সংলাপগুলোই আমরা ওপেন করতে চাইছি। তো এবং আমার মনে হয় এই সংলাপের কোনো শেষ নেই, সেই জন্যই অবিরত। এবং এখনকার যুগে এই সংলাপটা খুব জরুরি, কারণ একজন মানুষ, আমরা আধুনিক যুগে খুব তাড়াতাড়ি কমিউনিকেট করছি থ্রু আমাদের এইসব ইলেকট্রনিক গ্যাজেটস বা এগুলো দিয়ে, কিন্তু মানুষ নিজের সংলাপটা হারাচ্ছে। তো সেইটা যাতে এইখান দিয়ে একটা তৈরি হয়, একটা নতুন আবার বার্তা তৈরি হয়, তো এইটার জন্য এই নামটা ভাবা। এবং অবশ্যই আমরা চাইছি এটার মধ্যে থেকে, আমরা কখনোই ইউনিল্যাটারাল চাইছি না, মানে শুধু সাহিত্যিক লিখবেন বা লেখক লিখবেন, কিন্তু তার সঙ্গে একটা এই যে যারা দেখবেন এটা, তারাও, আমরা প্রত্যেকের ইমেল দিচ্ছি প্রত্যেক লেখককে, তার সঙ্গে কমিউনিকেশন প্লাস আমাদের নিজস্ব ইমেল থাকছে, তাতে তারা যোগাযোগ করবেন, লিখবেন। আরেকটা হচ্ছে আমরা ডেফিনেটলি জানতে চাইবো কত ভিউয়ার কোন দেশ থেকে, যে জন্য আমরা ওয়েব ম্যাগাজিনে গেছি। একটা বড় উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর অনেক জায়গায় প্রচুর বাঙালি আছেন, এবং বাঙালি ছাড়াও অনেকে এই ব্যাপারে ইন্টারেস্ট, সেই জন্য আমরা বাইলিঙ্গুয়াল করেছি, ইংলিশেরও লেখা থাকছে। তো তারা এটা দেখে, মানে ধরুন আমি যদি একটা প্রিন্টেড ভার্সন করতাম, এইটা হয়তো পারতাম না, যে আজকে অনেক দূরের দেশে, এবং আমি জানি ওই দেশে যারা বিদেশে আছেন বাঙালিরা, অনাবাসী ভারতীয়, তারা কিন্তু এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড, হয়তো আমাদের চেয়েও বেশি ইন্টারেস্টেড, কারণ আমরা এখানে তো রোজ বাংলার মধ্যে আছি, আমাদের অত নিজের ভাষা বা নিজের সম্পর্কে অতটা আমাদের এই নেই, আর সহমর্মিতা নেই, কিন্তু ওরা এটা হয়তো খুবই দেখতে চাইবে, এবং আমরা চাইবো যে ওনারাও লেখা দিন বা ওদের কমিউনিকেশনটা আসুক। তো ন্যাচারালি এই জন্য আমরা ওয়েব ম্যাগাজিনের ফরম্যাটে লাগছি, এবং অবশ্যই ভিউয়ার্স প্রোফাইল, মানে কী ধরনের দর্শক এই বা দেখছেন ভিউয়ার, তার একটা ডেফিনেটলি আমরা স্ট্যাটিস্টিক্স করতে চাইছি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ভবিষ্যতে আরও কী করতে পারবো বা কী করা উচিত। আরও ইন্টারাক্টিভ করার জন্য আর কি কি প্ল্যানিং রয়েছে? না, এখন তো আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট মিডিয়া। বিশ্বভারতী হচ্ছে প্রথম এখানে প্রকাশনার মূল, তার পেছনে সেই রবীন্দ্রনাথ। তো সেই তাদের একটা প্যাটার্নে আমি করেছি, এটা হচ্ছে আমরা পুরোনোটাকে ধরে আছি, ছুঁয়ে আছি, কিন্তু আমার চোখটা সামনের দিকেই থাকতে হবে, আমি ওইখানে বসে থাকতে পারবো না। তো ন্যাচারালি তো আমি এই চাইবো যে এটা আধুনিক যে সমস্ত মাধ্যম আছে, যেটা দিয়ে অনেক লোকের কাছে, যে কোনো সৃষ্টির পেছনে একটা থাকে যে অনেক লোকের কাছে পৌঁছানোর একটা তাগিদ থাকে। যেমন যামিনী রায় বলতেন, তিনি ছবি আঁকেন যে সবার কাছে পৌঁছানোর জন্য, যেন উনি অত তাড়াতাড়ি ছবি এঁকে এবং অত অসাধারণ ছবি এঁকে সাধারণ মানুষকে উনি কমিউনিকেট করতে পারতেন। তো আমরাও চাইবো যে এই আধুনিক মিডিয়া, যেমন আমার ডেফিনেটলি এই যদি আমি ওয়েব ম্যাগাজিন করেছি, আমার এটার সঙ্গে ফেসবুকে ট্যাগ করার ইচ্ছে আছে, বা টুইটারে বা লিঙ্কডইন, এইভাবে আমরা আরও যদি এটাকে আমরা
মানে এক্সটেন্ড করতে পারি, তাহলে অনেক লোক এটা ইন্টারেস্টেড হবে, তাহলে আলটিমেটলি আমরা বেশি লোকের কাছে পৌঁছতে পারবো। যে কোনো সৃষ্টির মূল কথা, আমি শুধু সৃষ্টি করে ঘরের মধ্যে বসে রইলাম, কেউ দেখলো না জানলো না, তাই সৃষ্টির তো কোনো মূল্য নেই। তো যে যিনি লেখক, এবং আজকে যেমন আমরা এখানে অনেক ইয়াং কবি তাদের লেখা দিয়েছি, আপকামিং যারা বা ইয়াং যারা আর্টিস্ট তাদের ছবি দিয়েছি, যাতে জানুক যে এই ছেলেটি বা এই মেয়েটি খুব ভালো কবিতা লিখছে বা লিখছে। আমরা এই সংখ্যার কবি বা এই সংখ্যার শিল্পী বলে সিনিয়রদের রেসপেক্ট দিয়েছি। আবার যারা ইয়াঙ্গার উঠে আসছে তাদেরকেও এগুলো আমাদের টপিকস, তাহলে লোকে জানতে পারবে যে এই এখন বাংলা এরা ভালো কবিতা লিখছে বা এখন ভালো ছবি আঁকছে, তো সারা পৃথিবী সেটা জানবে। তো ন্যাচারালি এটাকে আমাদের দরজাটা আরও খুলে দিতে হবে, এবং আমাদের এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, তো যাতে সোশ্যাল মিডিয়ায় এটা আরও বেশি করে যায়। কিন্তু আমাদের পেছনটা মানে আমাদের অতীতটাকে আমরা ভুলছি না, যে জন্য আমার ওই পুরনো কলকাতা আপনি যেটা শুরু করেছিলেন, তো ওটাকে ধরে আমরা নতুন কলকাতায় পৌঁছেছি। সেরকম ওই পুরনো আমাদের যে ঐতিহ্য সেটাকে টাচ করে আমরা আধুনিকতার পথে যেতে চাইছি। আমরা জানলাম সংলাপ অবিরত পত্রিকার ব্যাপারে, আর এই ওয়েব ম্যাগাজিন আমাদের সবাইকে ডেফিনেটলি ইন্সপায়ার এবং মোটিভেট করবে। ক্যামেরার রানার সাথে অনন্যা, এস নিউজ।